আজ আমি জন লকের উদারনীতিবাদ নিয়ে আলোচনা করব। এই বিষয়টি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কম বেশি পড়ানো হয়ে থাকে। জন লকের উদারনীতিবাদ পড়ার আগে বা আলোচনা করার আগে জন লকের জীবনী সম্পর্কে একটু আমরা দেখে নিই। তারপর আমরা মূল যে আলোচ্য বিষয় সেখানে প্রবেশ করব। জন লক একজন ব্রিটিশ চিন্তাবিদ ছিলেন। মূলত উদারনৈতিকতাবাদের সার্থক প্রবক্তক এবং জনগণতান্ত্রিক চিন্তাধারার অন্যতম রূপকার হিসেবে তিনি রাষ্ট্রচিন্তার ইতিহাসে বিশিষ্ট মর্যাদা অর্জন করেছে। ১৬৮৮ সালে ইংল্যান্ডের জনগণতান্ত্রিক গৌরময় বিপ্লবের তাত্ত্বিক নেতা ছিলেন। রক্তপাতহীন এই গৌরময় বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডের মানুষেরা বিভিন্ন গণতান্ত্রিক অধিকার সহ অধিকারের আইনপত্র বিল অফ রাইটস লাভ করে, আর এই আইনপত্র লাভের জন্য লক তাত্ত্বিক সহায়ক ভূমিকা পালন করে। এই উদ্দেশ্যেই তিনি টু ট্রিটিস অফ গভর্নমেন্ট গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি যেমন জনগণের আশা আকাঙ্ক্ষাকে তাত্ত্বিক রূপ দেবার জন্য গণতান্ত্রিক চিন্তাধারার প্রবর্তন করেছিলেন, তেমনি তিনি এই গ্রন্থে আবার জনগণের সম্পত্তির অধিকার, জনসম্মতির তত্ত্ব, জনসম্মতি ভিত্তিক রাজনৈতিক আনুগত্য ইত্যাদি উদারনৈতিক চিন্তাধারারও বিশদভাবে আলোচনা করেছেন। এবারে আমরা জন লকের উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করি। জন লকের উদারনীতিবাদের পরিচয় আমরা পাই তার রাষ্ট্রতত্ত্ব থেকে। রাষ্ট্রতত্ত্ব থেকে তার উদারনীতিবাদের যে বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে সেগুলি নিয়ে আলোচনা করি। প্রথমত, তিনি সমাজ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য মেনে নিয়েছিলেন। তিনি দেখিয়েছেন সমাজ সৃষ্টি হয় চুক্তির মাধ্যমে। এইভাবে সমাজ তৈরি হবার পর তা শাসনের জিম্মেদারি তুলে দেয় রাষ্ট্রের হাতে। অতএব তার মতে সমাজ রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা। এই পার্থক্য সম্পর্কে সচেতন বলেই তিনি আরও বলেছেন যে মানুষের বিদ্রোহ বিপ্লবের পরিণামে রাষ্ট্র ক্ষমতা বদল হয়, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না। সমাজ থাকে অপরিবর্তিত। দ্বিতীয়ত, রাষ্ট্র চরম ক্ষমতার অধিকারী এই অবস্থান লক মানতে পারেননি। তিনি মনে করেছিলেন যে রাষ্ট্র ক্ষমতা সবসময় সীমিত থাকবে। সীমিত এই কারণে যে তার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মঙ্গল সাধন করা, জনগণের কল্যাণ করা। এই লক্ষ্যে তার ক্ষমতার চারিদিকে তিনি সীমারেখা টেনে দেন। এছাড়া মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির যে প্রাকৃতিক অধিকার আছে তাদের রক্ষা করা রাষ্ট্রের আবশ্যিক কর্তব্য, আর এই কর্তব্য পালনে বাধ্যবাধকতা রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করে তোলে। তৃতীয়ত, লকের রাষ্ট্র যে সর্বশক্তিমান নয় তা নিশ্চিতভাবে প্রমাণ করার জন্য তিনি তার তত্ত্বে ব্যক্তিকে দিয়েছেন বিরোধিতা ও বিপ্লবের অধিকার। তিনি বলেছেন, রাষ্ট্র যদি ব্যক্তির প্রতি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্রের যে শাসক তাকে অপসারণের অধিকার ব্যক্তির আছে। এর উদারনীতিবাদের চতুর্থ বৈশিষ্ট্য হল ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। লক ছিলেন ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। অবশ্যই ব্যক্তি স্বাধীনতা হবসের মতো স্বার্থপর মানবতাবোধ বর্জিত ব্যক্তি মানুষের স্বাধীনতা নয়। এই স্বাধীনতা সুবুদ্ধি ও নৈতিকতা বোধের দ্বারা পরিচালিত সামাজিক স্বার্থ ও কল্যাণের উপযোগী স্বাধীনতা। হবস প্রকৃতির রাজ্যে মানুষের স্বাধীনতা যে রূপ নির্দেশ করেছেন তা লক মেনে নিতে পারেননি।
লকের কাছে স্বাধীনতা হলো অপরের স্বেচ্ছাচারের বিরুদ্ধে গ্যারেন্টি। হবস ব্যক্তি মানুষের স্বাধীনতা ত্যাগের মধ্যে দিয়ে, স্বাধীনতা সংকোচনের মধ্যে দিয়ে কর্তৃত্ব শৃঙ্খলা প্রতিষ্ঠার যে থিসিস পেশ করেছে, লক তার তীব্র আপত্তি জানায়। লকের কাছে নিজের অধিকার ত্যাগ করে বা সর্বোচ্চ ক্ষমতার কাছে অধিকার সমর্পণ করে অন্য ব্যক্তির স্বেচ্ছাচারী তা ইচ্ছার অধীনে হয়ে প্রকৃত স্বাধীনতা লাভ করা সম্ভব নয়। স্বাধীনতা সংকোচন নয়, সংরক্ষণ ও প্রয়াসই লকের মতে আসল কথা। এবারে যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হলো পঞ্চম বৈশিষ্ট্যতে আমরা তুলে ধরছি লকের সম্মতির তত্ত্ব। লক যে স্বাধীনতার কথা বলেছেন তা মানুষের সম্মতির ওপরে প্রতিষ্ঠিত। জনগণের সম্মতি ছাড়া যে রাষ্ট্রশক্তির বৈধতা থাকতে পারে না, রাষ্ট্রশক্তির প্রতি ব্যক্তির বশ্যতা বা আনুগত্য যে তার স্বতঃস্ফূর্ত সম্মতির ভিত্তিতেই প্রতিষ্ঠিত, কথা বলতে লক দ্বিধাবোধ করেননি। লকের সম্মতি তত্ত্বে যে লোকায়ত বা সার্বভৌমতার ধারণাকে প্রতিষ্ঠা করেছে তাতে কোনো সন্দেহ নেই। সার্বভৌমের অবাধ ক্ষমতার যে তত্ত্ব হবস পেশ করেছেন, লক ছিলেন তার সম্পূর্ণ বিরোধী। লকের মতে আনুগত্য প্রজার কর্তব্য বটে, কিন্তু এই আনুগত্য নির্ভরশীল তার স্বাধীনতা, স্বতন্ত্রতা, মর্যাদা প্রতিষ্ঠার ওপরে। মানুষের স্বাভাবিক অধিকারগুলি, তার জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ করার কোনো অধিকার সার্বভৌম ক্ষমতার নেই। লকের মতে প্রকৃতির রাজ্যে যেখানে সমাজ ছিল কিন্তু রাষ্ট্র ছিল না, যেখানে স্বাভাবিক আইন ছিল, শাসন ছিল না, কিন্তু ছিল না কোনো বৈধ কর্তৃত্ব বা অপরাধ মীমাংসা করার জন্য কোনো অভিন্ন কর্তৃপক্ষ। রাজনৈতিক সমাজে মানুষ সম্মিলিতভাবে নিজেদের সম্মতির মাধ্যমে প্রতিষ্ঠা করল সেই বৈধ কর্তৃত্বের। নিজেদের জীবন, স্বাধীনতা, সম্পত্তিকে নিরাপদ করার প্রয়োজনেই আইন প্রণয়ন ও শাসনাধিকার প্রয়োগের অধিকার দেওয়া হলো সেই কর্তৃপক্ষকে। 6 নম্বর বৈশিষ্ট্যতে আমরা লকের সম্পত্তি তত্ত্ব নিয়ে আলোচনা করব। লকের রাষ্ট্রতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ দিক হল সম্পত্তি বিষয়ক তার তত্ত্ব। কারণ সম্পত্তি তত্ত্বের মধ্যে দিয়েই লকের সমাজ, আর্থ, চিন্তাধারা সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। তিনি মনে করেন যে পৌর সমাজের মানুষের সম্পত্তি হল একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। সম্পত্তির ব্যক্তিগত ভোগ দখলের মধ্যে দিয়েই পৌর সমাজের জনগণ সহজ ও স্বাভাবিকভাবে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে ও ব্যক্তিত্বের যথাযথ বিকাশ ঘটাতে পারে। বলা বাহুল্য, ব্যক্তিগত সম্পত্তি অধিকারের যে ব্যাপক সমর্থন ও প্রচার তিনি করেছিলেন, তার মধ্যে দিয়ে পুঁজিবাদী সমাজ তথা বুর্জোয়া শ্রেণী বা বুর্জোয়া ব্যবস্থাই বলিষ্ঠ হয়ে ওঠে। তার রাষ্ট্রতত্ত্বের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি, এই তিনটি বিষয় অধিক গুরুত্ব পেয়েছে। তবে তার সেকেন্ড ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট গ্রন্থে এই তিনটি বিষয়ের অধিকারের মধ্যে সম্পত্তির অধিকারকেই সর্বোৎকৃষ্ট বলে চিহ্নিত করেছেন। কারণ তিনি সুস্পষ্টভাবে মনে করেন যে সম্পত্তির অধিকারই ব্যক্তির জীবন ও স্বাধীনতার অধিকারকে অর্থবহ করে তোলে। লক মনে করতেন যে ব্যক্তির সম্পত্তির অধিকারকে রক্ষা করাই রাষ্ট্রের একমাত্র কাজ। কারণ তিনি মনে করেন ব্যক্তির সমূহ চুক্তির মাধ্যমে প্রকৃতির রাজ্য পরিত্যাগ করে পৌর সমাজ ও রাষ্ট্র গড়ে তোলেন। তিনি তার সেকেন্ড ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট গ্রন্থে 9ম ও 11ম অধ্যায় সুস্পষ্টভাবে বলেছেন
যে ব্যক্তিসমূহের প্রয়াসেই রাষ্ট্র গড়ে উঠেছে। সম্পত্তিকে রক্ষা করাই রাষ্ট্রের কর্তব্য এবং রাষ্ট্র কোনো মতেই ব্যক্তির সম্মতি ছাড়া ব্যক্তির সম্পত্তিকে দখল করতে পারবে না। সম্পত্তির অধিকার তত্ত্বে লক কিন্তু অবাধ সম্পত্তির কথা বা অবাধ সম্পত্তি বিষয়টি তিনি মেনে নেননি। তার মতে ব্যক্তি কোনো নির্দিষ্ট জমিকে দখল করে সেখানে নিজে শ্রম করে কিছু উৎপাদন করবে, তাই হলো তার সম্পত্তি, এবং এই সম্পত্তির ওপরে থাকবে তার পূর্ণ অধিকার। তবে লক মনে করেন যে বেশি মাত্রার অতিরিক্ত পরিমাণের উৎপাদন করে সম্পত্তির অপচয় করতে পারবে না। তার মতে ব্যক্তি ততটুকুই উৎপাদন করবে এবং সে ততটুকুই সম্পত্তি গড়ে তুলবে যতটুকু সে নিজে ভোগ দখল করতে পারে। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে লক কিন্তু অবাধ সম্পত্তির কথা কিন্তু বলছে না, তিনি সীমিত সম্পত্তির কথা তিনি কিন্তু বলছেন। তাহলে এই ছিল হচ্ছে লকের উদারনীতিবাদ। আমরা লকের উদারনীতিবাদ সম্পর্কে জানলাম। এরপরে আরও বিষয় নিয়ে আলোচনা করব, এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয় অবশ্যই তোমরা জানিও। এরপরে একটি ভিডিওতে আমি লকের সম্মতির তত্ত্ব এবং সম্পত্তির তত্ত্ব এই দুটো নিয়ে আলোচনা করব, একটু বিশদভাবে আলোচনা করব সেখানে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি আলোচ্য ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি এই ইউটিউব চ্যানেলে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড যেই টপিকগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয় বা কলেজে যেই সব বিষয়গুলো পড়ানো হয়ে থাকে পলিটিক্যাল সায়েন্সের, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটি, কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই জানিও। কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করার থাকলে বা কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেই সম্পর্কে বিষয়গুলিও জানিও কমেন্টে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো।